নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখিকা পৌতুষা মান্নার কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন তারানাথ তান্ত্রিক ও যক্ষিণীর কোপ। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে বুবাই, তুহিন, পৌতুষা, রনিত, পিয়ালি, মৌমিতা, শ্রাবস্তি, সূর্যশঙ্কর, বর্ণালী ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদ দীপক। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখিকা পৌতুষা মান্নার কলমে তারানাথ তান্ত্রিক ও যক্ষিণীর কোপ। শনিবার দিন বিকেলবেলা আমি ঘরের ভেতরে বসে পেপার পড়ছি। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই দেখি বাইরে দাঁড়িয়ে আছে বন্ধু কিশোরী। বললাম, আরে আসো আসো, ভেতরে আসো। এই একটু বসে খবরের কাগজ পড়ছিলাম। আমি আর ভেতরে ঢুকবো না, তুমি বরং জামা কাপড় পরে বেরিয়ে এসো। আরে এতদিন পরে এলে, এসো একটু বসো, চা খাবে তো? ঘরে বসে আছো কেন? চলো একটু ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। ওখানে গিয়ে না একেবারে চারি মায়ের হাতে চা খাবো, তার সাথে বেশ গল্প শোনা হবে। বৈঠকখানার আড্ডাটা জমে যাবে এই বিকেলবেলা। ঠিকই বলেছ, আমিও সেই কথাই ভাবছিলাম। কিন্তু কি, ওনার কাছে গেলে উনি খুশিই হবে। চলো চলো তাড়াতাড়ি চলো, শীত বেশ জমিয়ে পড়েছে, আজকে আবার ছুটিও আছে। এই সময় ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটা ভালো গল্প শুনতে পারলে তবেই ছুটির দিনটা ছুটির দিন বলে মনে হবে। চলো চলো তাড়াতাড়ি চলো, দেরি করলে চলবে না। কিশোরীর কথায় তাড়াতাড়ি করে ধুতি আর পাঞ্জাবিটা পরে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্যস্থল মঠ লেনের চুন পলেস্তার খসে পড়া সেই লাল রঙের বাড়িটা। গলির মোড় থেকে আমি গরম গরম তেলে ভাজা কিনে নিলাম। কিশোরীও একটা দোকান থেকে ঠাকুর মশাইয়ের অত্যন্ত পছন্দ এক প্যাকেট পাসিং শো কিনে নিল। তারপর হাঁটতে শুরু করলাম। চলে এলাম ঠাকুর মশাইয়ের বাড়ির দরজার সামনে। দরজায় টোকা দেওয়ার আগেই দেখি ঠাকুর মশাই দরজা খুলে দিতে দিতে বললেন, বিভূতি, আমার কাছে আসতে এত কিন্তু বোধ করছো কেন? আমরা দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে তারপর বললাম, আরে না না, আসলে তা নয়, আমি আসলে আরে আসলে অত বলতে হবে না, আর চলে এসো ভেতরে, এসো এসো। আপনি যে কি করে সমস্ত কিছু আগের থেকে বুঝতে পেরে যান ঠাকুর মশাই, আমরা কিছুতেই বুঝতে পারি না। তবে চারিমা কোথায়? চারি, চারিমা! ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো চারি। হাসি মুখে বলল, বাবা বলেছিলেন আপনারা আসবেন, ওই জন্যই গরম গরম চা আগে থেকেই তৈরি করতে বসিয়ে দিয়েছি। এই নাও তেলে ভাজা। চা আর তেলে ভাজা দিয়ে আজকের সন্ধ্যের আড্ডাটা ভালোই জমবে মনে হচ্ছে। এই তোমরাই কিন্তু আমার অভ্যাসটা একেবারে বিগড়ে দিচ্ছ। কি হে কিশোরী, যেটা আমার জন্য এনেছো, দাও দাও, আমাকে দাও। কিশোরী আরো অবাক হলো। তারপর পকেট থেকে বের করে দিল পাসিং শোয়ের প্যাকেটটা। সত্যি ঠাকুরমশাই, আপনার মাঝে মাঝে কিছু ব্যাপার দেখে আশ্চর্য হয়ে যায়। কথা বলতে বলতে দুজনেই খাটিয়ার উপরে বসে পড়লাম। ঠাকুর মশাইও খাটিয়ার এক পাশে বসলেন। চারি হাতে করে চায়ের কাপগুলো নিয়ে উপস্থিত হলো। কাকাবাবু, কাকাবাবু, এই নাও তোমাদের চা, আর এই নাও আমতেল মাখানো মুড়ি আর গরম গরম তেলে ভাজা। বাবা, বাবা, আমি একটু সইয়ের বাড়ির দিকে যাচ্ছি। চারি বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই বললেন,
তোমরা খাওয়া শুরু করো, নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে। কিশোরী আর আমি দুজনে মিলে চপ খাওয়া শুরু করলাম। ঠাকুর মশাইও দুগাল মুড়ি আর চপ খেয়ে বললেন, আজকে তোমাদেরকে একটু অন্যরকম কোনো ঘটনার কথা শোনাই। যক্ষিণী গল্প। যক্ষিণী যোগিনী কি ঠাকুরমশাই? যক্ষিণী বলতে পারো এক রকমের পিশাচ। যক্ষিণীকে আমন্ত্রণ করা হয় কারোর প্রাণ নেওয়ার জন্য বা কাউকে মারার উদ্দেশ্যে বা যে কোনো ইচ্ছা পূরণের উদ্দেশ্যে। যক্ষিণীকে আমন্ত্রণ জানানোর কিছু নিয়ম রয়েছে, আর যোগিনী হলো এর ঠিক উল্টোটা। যোগিনী ধরো দেবতার পিশাচের সংমিশ্রণে তৈরি, তবে এটার মধ্যে দৈবিক শক্তি বেশি থাকে। আর সাধারণত তান্ত্রিকরা যে কোনো ইচ্ছা পূরণের জন্য বা শক্তি পাওয়ার জন্য এনার যোগ সাধনা করে থাকেন, এবং যোগ সাধনার ধ্যান শক্তির মাধ্যমে এনাকে সন্তুষ্ট করা হয়। যোগিনী এক রকমের শক্তি বলতে পারো। এখানে আমাকে অশুভ শক্তিকে দমন করার জন্য শুভ শক্তিকে আহ্বান জানাতে হয়েছিল। জয় মা তারা, হর হর মহাদেব, ওম পার্বতী বতয়ে নমঃ। ঠাকুর মশাই গম্ভীর গলায় বলে উঠলেন, দুহাত তুলে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করলেন। আমার মনেও একটা শান্তি এবং সম্মানের সূচনা হলো। আমরাও হাত তুলে প্রণাম করলাম। তারপর চোখ খুলে ঠাকুর মশাই বলতে শুরু করলেন, কিছু বছর আগে আমি আমার এই ঘরে বসে এক যজমানের হাত দেখছিলাম। এমন সময় ঘরের মধ্যে দৌড়াতে দৌড়াতে প্রবেশ করলো এক 40 থেকে 45 বছরের মহিলা। আমাদের বাড়িতে বড় বিপদ। আরে আরে, আপনি শান্ত হন। কি হয়েছে বলুন। ততক্ষণে মহিলা আমার সামনে এগিয়ে এসে আমার পায়ের কাছে বসে কান্না করতে লাগলেন। আমিও অপ্রস্তুত হয়ে পড়ে গেলাম। আমি ওনাকে বললাম, আরে আরে, এ কি করছেন আপনি? আপনি এখানে বসুন, আপনি শান্ত হন মা। আর কি হয়েছে আমাকে খুলে বলুন। কিছুক্ষণ কান্নাকাটি করার পর নিজেকে শান্ত করে উনি বললেন, বড় বিপদ ঠাকুর মশাই, আপনি চলুন। আপনি একমাত্র পারবেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। আমি শুনেছি আপনার অশেষ ক্ষমতা। আমি অবশ্যই চেষ্টা করব, কিন্তু কি হয়েছে না বললে আমি কি করে বুঝবো বলো মা? অরুণিমা দেবী এবার বলতে শুরু করলেন, আসলে আমি জানি না, তবে আমার ঘরের আশেপাশে মাঝে মাঝেই এক বয়স্ক মহিলাকে দেখি। জরাজীর্ণ শরীর, বয়সের ভারে যেন ঝুঁকে পড়েছে, চুল একদম সাদা, আর সাদা শাড়ি পরিহিতা, চোখ দুটো অসম্ভব রকমের লাল। ঘুরে ঘুরে লাঠিতে ভর দিয়ে কিছু একটা বিড়বিড় করে। হয়তো গ্রামের কোনো বয়স্ক মহিলা হতে পারে। না না না, আপনি ভুল ভাবছেন, সেরকম কিছু নয়। আমি আমার চোখের সামনে দেখে অদৃশ্য হতে দেখেছি, আবারও দেখেছি। তার মানে? মানে উনি অশরীরী। আমার মন বলছে উনি জীবিত ব্যক্তি নন। আপনি চলুন, একটি বার চলুন। ঠিক আছে মা, আমি কালকে দুপুরেই বেরোবো। আজকে আমার একটু কাজ আছে, তাই আজ আমি যেতে পারবো না। মহিলাটিকে আমি আশ্বস্ত করতেই মহিলাটি চলে গেল। আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। পরের দিন দুপুরবেলা গরুর গাড়ি করে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়ির কাছে গিয়ে দেখি এক অবাক কাণ্ড। বাড়ির আশেপাশে অনেক লোকজন জড়ো হয়ে রয়েছে। ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমি আস্তে আস্তে গরুর গাড়ি থেকে নেমে ঘরের ভেতরে প্রবেশ করলাম। দেখলাম ঘরের মাঝখানে সাদা কাপড় মোড়ানো একটা মৃতদেহ। তাকে গোল করে ঘিরে ধরেই অনেকেই কান্নাকাটি করছে। দেখতে পেলাম অরুণিমা দেবীকে, সাদা কাপড় পরিহিতা, হাতের শাখা পলা ভাঙছে। আমার আর বুঝতে বাকি রইল না, এই এক রাতের মধ্যেই ওনার স্বামীর মৃত্যু হয়েছে। আমি একটু ওখান থেকে এসে সরে দাঁড়ালাম। ঠিক এমন সময় ঘরে দারোয়ান এসে বলল, আপনি বসুন ঠাকুর মশাই। আসলে আমি কালকে মায়ের সাথে আপনার বাড়িতে গিয়েছিলাম। আমি বাইরে দাঁড়িয়েছিলাম। জমিদারবাবু বাড়ি থেকে চলে যাওয়াটা কিছুতেই আমরা মেনে নিতে পারছি না। আসলে
এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় ঠাকুর মশাই। গোটা শরীরটাকে কেউ যেন কামড়ে ছিঁড়ে খেয়েছে। কোনো পিসার জায়গায় জায়গায় মাংস খুবলে খেয়েছে। শরীরের মধ্যে হৃৎপিণ্ড নেই। আমি অবাক হয়ে শুনি। তারপরে দারোয়ান আবারও বলে, রাতের বেলায় বাড়ির পিছন দিক থেকে একটা অদ্ভুত রকমের আওয়াজ ভেসে আসছিল। আমি গেটের পাহারায় ছিলাম। আওয়াজ লক্ষ্য করে আস্তে আস্তে এগিয়ে এসে দেখি একজন কেউ ঝুঁকে বসে আছে, কিছু একটা খাচ্ছে। পোশাক হিসেবে তার গায়ের সাদা শাড়ি দেখে বুঝতে পারলাম মহিলা। দূর থেকেই আমি কে কে করে ডেকে এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে যেতেই সেই মহিলা এক লাফে পাঁচিল টপকে ওই পাশে চলে গেল। এক পলকে দেখেছিলাম মহিলাটি বৃদ্ধ, কিন্তু হঠাৎ করে ওইভাবে কি করে যে পাঁচিল টপকে যেতে পারলো সেটা নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় আছে। তারপরেই দেখি বাবুর ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দেহটা পড়ে আছে। শান্ত হও তুমি। কি আর করা যাবে? আমি ভাবতে পারিনি এক রাতের মধ্যে এইসব হয়ে যাবে। আমি তখন সবে সবে একটু একটু করে তন্ত্রক্রিয়ায় পারদর্শী হচ্ছি। সত্যি যদি আমি বুঝতে পারতাম এক রাতের জন্য এতটা দেরি হয়ে যাবে, আমি তাহলে কালকেই ওনার সাথে চলে আসতাম। আমাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে অরুণিমা দেবী আমার কাছে চলে এলেন। কাঁদতে কাঁদতে আমার পায়ে লুটিয়ে পড়লেন। কি হয়ে গেল ঠাকুর মশাই, কি হয়ে গেল? আমি জানতাম না মা এত কিছু যে হয়ে যাবে। যা হবার হয়ে গেছে। আপনি আমার পরিবারকে বাঁচান ঠাকুর মশাই। আমার মন বলছে ওর কোপ এখনো আমাদের পরিবারের উপর রয়েছে। ও আমার পুরো পরিবারটাকে শেষ করে দেবে। আমার ছেলে, বৌমা, নাতি সবাইকে শেষ করে দেবে। আমি চেষ্টা করছি, আমি অবশ্যই চেষ্টা করব মা। এপাশে সমস্ত কাজ গুছিয়ে আমি আপনার কাছে আসছি ঠাকুর মশাই। আপনার থাকার ব্যবস্থা করছি। দারোয়ান সব দেখিয়ে দেবে। ব্যস্ত হবেন না মা, একদম ব্যস্ত হবেন না। সকলেই ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল। আমি ভাবলাম ঘরের চারপাশটা ভালো করে দেখবি। সেই মতোই আমি ঘরের চারপাশটা দেখতে লাগলাম। তেমন কিছু দেখতে পেলাম না। সমস্ত কিছু কাজকর্ম সেরে গোছগাছ করতে করতে বিকেল গড়িয়ে গেল। আমি বৈঠকখানার ঘরেই বসেছিলাম। সাদা কাপড় পরে অরুণিমা দেবী এগিয়ে এলেন আমার কাছে। তার সাথে ছিল বছর 24-এর একটি মহিলা। বুঝতে পারলাম ইনি হয়তো বৌমা। আর তার সাথে ছিল 5 বছরের একটা বাচ্চা ছেলে। প্রণাম করো। না না, থাক থাক। ঠাকুর মশাই, আমার মন বলছে ওই পিশাচিনি আমাদের ছাড়বে না, আমাদের শেষ করে দেবে। ঠাকুর মশাই, আপনি কিছু একটা করুন। আমার স্বামী তো। অরুণিমা দেবীর গলা কান্নায় জড়িয়ে আছে। তিনি আর কিছুই বলতে পারেন না। আমার তখন খুবই খারাপ লাগছিল। আপনি চিন্তা করবেন না মা, আমি দেখছি কতটা কি করতে পারি। তবে আমাকে তো এখানে কদিন থাকতেই হবে। অরুণিমা দেবী দ্বিধার সাথেই বলে উঠল, আপনার জন্য আমরা ঘরের বন্দোবস্ত করেছি। তবে ঠাকুর মশাই, আজকের দিনটাতে একটু খাওয়া দাওয়ার অসুবিধাটা, মানে আপনি আজকে শুকনো আহার, মানে ওই খই দই চিড়ে, আসলে। এ বাবা, মা আপনি এ কি বলছেন? আমি আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি। তাছাড়া এটা একটা দুঃখজনক দুর্ঘটনা। আমার খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না, ওটা নিয়ে একদম ভাববেন না। আমি কিছু শুকনো আহার করে নেব মা। সেদিন খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমি সবে মাত্র শুয়েছি, এমন সময় একটা সুন্দর গন্ধ আমার নাকে আসে। রাত্রেবেলা এরকম মিষ্টি সুবাস পাওয়াটা কোনো ভালো লক্ষণ নয়। আমি জানলা খুলে বাইরেটা দেখার চেষ্টা করলাম, কিছুই দেখতে পেলাম না। কিন্তু আমার নাকে এলো সেই মিষ্টি সুবাস। জানালার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম। হঠাৎই যেন মনে হলো
দূরে কেউ একটা দাঁড়িয়ে আছে। আমি ভালোভাবে দেখার চেষ্টা করতে বুঝতে পারলাম সাদা শাড়ি পরিহিতা কোনো একটা মহিলা, একটু বৃদ্ধ বয়সের, ভারে ঝুঁকে পড়েছে। কে কে ওখানে? এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে যেন তিনি সরে গেলেন, আর তারপরে ভেসে এলো সেই ঐশাচিক হাসি। পরের দিন সকালবেলা বৈঠকখানার ঘরে বসে আছি, আমার কাছে এলো বছর 30-এর পলাশ। বুঝতে পারলাম অরুণিমা দেবীর ছেলে বাবার মুখাগ্নি করেছেন। বিধ্বস্ত চোখ মুখের অবস্থা। ঠাকুরমশাই, আমি আসলে জানতাম না। আজকে সকালে আমার স্ত্রীর কাছ থেকে জানতে পারলাম আপনি এসেছেন। আমার মা কি দেখতে কি দেখেছেন তাই হয়তো একটু ভয় পেয়ে আছেন। হ্যাঁ, কিন্তু উনি যে বারবার বলছেন এটা কোনো পৈশাচিক শক্তির কাজ, কারণ তোমার বাবার দেহ নাকি কেউ কামড়ে ছিঁড়ে খেয়েছে। আসলে ঠাকুরমশাই, ওটা মনে হয় কোনো কুকুর বা শিয়ালের কাজ। আসলে আপনি দেখবেন আমাদের বাড়ির ওই পিছন দিকটা একটা ঘন জঙ্গল আছে। ওই জঙ্গল থেকে মাঝে মাঝে হায়না, শেয়াল, কুকুরের ডাক হামেশাই ভেসে আসে। আর তোমার বাড়ির দারোয়ান যা দেখেছে? আমার বাড়ির দারোয়ান নেশায় চুর হয়ে থাকে। কি দেখতে কি দেখেছে আমিও এসব বিশ্বাস করি না। তবে আপনি যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকতে পারেন। আমার বাবার কাজ হয়ে যাওয়া অবধি অবশ্যই আপনি থাকুন, কোনো অসুবিধে নেই। আমি বুঝতে পারলাম যে পলাশদের মতন যুবকেরা যতক্ষণ না নিজেদের চোখের সামনে কিছু দেখবে ততক্ষণ বিশ্বাস করবে না। এরপরে আরো 2 দিন আমি ওখানেই ছিলাম। এরকম কোন রকম সাংঘাতিক কিছু দেখিনি, আর কোন রকম সাংঘাতিক ভয়ঙ্কর কোনো ঘটনাও ঘটেনি। সবকিছুই স্বাভাবিক ছিল। সেদিন রাতের বেলা খাবার দিতে এসে অরুণিমা দেবী বললেন, আমারই মনে হয় মনের ভুল, ভয় পেয়ে গেছিলাম মনে হয়। হায়নাতে বা শেয়াল কুকুরেই ঘিরে খেয়েছে। আমাদের বাড়ির এই পাশটাতে শিয়াল, কুকুর, হায়না অনেক আছে। আমি বুঝতে পারছিলাম না কিছু। অস্বাভাবিক ঘটনাও ঘটেনি, তাই সবাই এরকম কথা বলছে। আমারও তখন মনে হচ্ছিল বারবার যে কিছুই তো হচ্ছে না, তাহলে কেন আমি শুধু শুধু রয়েছি। আমি পরের দিনই ঠিক করলাম বাড়ি চলে আসবো। বাড়িও চলে এসেছিলাম। সেরকম অস্বাভাবিক কিছু না ঘটনা ঘটলে আমার তো আর কিছুই করার থাকে না। কিন্তু এই ঘটনার ঠিক 25 দিনের মাথায় হঠাৎ আমার কাছে অরুণিমা দেবীর বৌমা ছুটে আসে। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার সাথে চলুন ঠাকুরমশাই, আমার সাথে চলুন। আরে কেন, কি হয়েছে? আমি আবারও দেখেছি এই বয়স্ক মহিলাকে। এবারে অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে আমার দিকে হেসেছে। আর একটা কথা। কিছু বলতে গিয়েও করবি বলতে পারল না। আমি তখন তাকে আশ্বস্ত করেই বললাম, কি হয়েছে সবটা বলো, না হলে আমি তো বুঝতে পারবো না। আগের বারও গিয়ে আমি সেরকম কিছুই উপলব্ধি করতে পারিনি। আসলে ঠাকুরমশাই, হয়েছে কি, কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমার স্বামী আমার থেকে আলাদা থাকছে। আমাদের মধ্যে মাঝে মাঝে এরকম হয়। আমরা রাগারাগি করে আলাদা থাকি, কিন্তু প্রায় 1 মাসের ওপর হয়ে গেল। বাবা মারা যাওয়ার আগে থেকেই হচ্ছে এই ব্যাপারটা। বাবা মারা যাওয়ার পরও কিছুদিন যখন হয়, আমি জিনিসটাকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম। কিন্তু গত সপ্তাহে একটা ঘটনা ঘটে। আমি রাত্রিবেলা উঠে ওর ঘরে যাই। ওর ঘরে গিয়ে শুনতে পাই ও কারোর সাথে বসে কথা বলছে। দুজনের হাসির শব্দ ভেসে আসছে, একটা পলাশের আর একটা মেয়ের। এই ঘরে মেয়ে বলতে তো আমি আর আমার শাশুড়ি মা, কিন্তু এই গলাটা আমার অচেনা লাগলো। আমাদের ঘরেও কোনো আত্মীয় আসেনি, তাই আমি ঘরের দরজা টোকা মারলাম। আমার আওয়াজ পেয়ে এসব চুপ হয়ে গেল। কে
কি চাই? কি হয়েছে? তোমার বউ এসেছে? করবি? তুমি কেন এসছো? আমি এখানে বলেছি না আমার এই ঘরে আসবে না? দরজাটা খোলো তুমি। কি গো, কে আছে তোমার সাথে? তোমার বউ ব্যাপারটা জেনে ফেললে খারাপ হবে। তখন তুমি তোমার লক্ষ্যে এগোতে পারবে না। আর আমি চাই না আমাদের ব্যাপারটা কেউ জানুক। তুমিও নিশ্চয়ই চাও না? আসলে আমি দরজায় কান পেতেছিলাম ভেতর থেকে। এই মিষ্টি গলাটা আমি শুনেছিলাম। সঙ্গে সঙ্গে আমি দরজায় জোরে জোরে ধাক্কা মারি। কে কে আছে ভেতরে? দরজাটা খোলো বলছি, এক্ষুনি দরজাটা খোলো, নয়তো কিন্তু আমি লোক জড়ো করে ফেলবো। সবাইকে বলে দেবো তোমার কুকীর্তির ব্যাপারে। দরজাটা খোলো। আমি বারবার আঘাত করে ডাকতে থাকলাম। একসময় দেখি পলাশ বিরক্ত হয়ে দরজাটা খুলে দিল। আহ, কি হচ্ছে এটা? কি কি শুরু করেছো তুমি? আমাকে কি শান্তিতে একটু থাকতেও দেবে না? তোমরা কি ভাবো আমাকে? তোমার জন্য আমি কোনো কাজ করতে পারবো না? তোমার ঘরে তুমি একা নও। কি আছে তোমার সাথে? কি আছে দেখি? আমি ঘরের ভিতর জোরপূর্বক প্রবেশ করি, কিন্তু ঠাকুরমশাই ঘরে কাউকে দেখতে পাইনি। কিন্তু আমি সত্যি বলছি, আমি একটা মহিলার উপস্থিতি লক্ষ্য করেছি। কে কে আছে? দেখো, কেউ আছে? কাউকে কি দেখতে পাচ্ছ তুমি? তোমার জন্যই আমার সমস্ত কার্য নষ্ট হবে। আমি চাই না তোমার জন্য আমার সবকিছু লন্ডভন্ড হোক। যাও যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি কিছু একটা বলতে গিয়েও পারলাম না। সত্যি আমি তখন ঘরে আর কাউকে দেখতে পাইনি। আমি চলে আসি নিজের ঘরে সেদিন। আমার খুব জ্বর হয়, আমি আপনার কাছেও আসতে পারিনি। আজকে একটু সুস্থ হতেই আমি আপনার কাছে ছুটে এসেছি। মাকে এই কথা বলতে মা আপনার কাছেই আসতে বলল, আর আপনাকে বলেছে আমাদের সাথে যেতে। আচ্ছা, এখন কেমন আছেন অরুণিমা দেবী? ভালো নেই উনি। বাবা মারা যাওয়ার পর থেকেই খুব অসুস্থ। দিন দিন শরীরটা একেবারে ভেঙে যাচ্ছে। উনি বারবার বলছেন আপনাকে যদি আরো কয়েকদিন থাকতে বলতেন, তাহলে হয়তো আপনি সমস্যার সমাধান করতে পারতেন। আপনি দয়া করে একটিবার চলুন আমার সাথে ঠাকুর মশাই। আমি আর দেরি না করেই সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ি। আমি বুঝতে পেরেছিলাম আমার ধারণা যদি সত্যি হয় তাহলে পলাশ কোনো পিশাচের পাল্লায় পড়েছে। আমি যখন সেখানে গিয়ে পৌঁছালাম তখন দুপুর হয়ে গেছে। বাড়ির কাজের লোক যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করলো। খাওয়া দাওয়া করে বসেছিলাম, হঠাৎ দেখি পলাশ এসে বসলো আমার কাছে। আরে ঠাকুরমশাই, আপনি ভালো আছেন? আমি জানতাম না আপনি আসবেন। তবে কি ব্যাপার বলুন তো? আমি বলতেই যাচ্ছিলাম তোমার স্ত্রী আমাকে আসতে বলেছে, কিন্তু আমি দেখলাম কপাটের আড়াল থেকে করবি হাত নেড়ে আমাকে বারণ করছে। আমি সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়েই বললাম, আসলে আমার এদিকে একটা কাজ ছিল, তাই এসেছিলাম। ভাবলাম তোমাদের সাথেও একবার দেখা করে যাই। এসে দেখলাম তোমার মা খুব অসুস্থ। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর থেকেই মা অসুস্থ হয়ে পড়েন। আচ্ছা, আপনি বসুন। আমার আসলে একটা কাজ আছে, আমি একটু বেরোবো। সন্ধে তো হয়ে আসছে, এত সন্ধ্যাবেলায় বেরোবে? এটা ঠিক হবে কি? হ্যাঁ হ্যাঁ, আমি চলে আসবো। একসাথে এসে খাওয়া দাওয়া করব, কেমন? পলাশ চলে গেল। আমি সারাটা দিন একা একাই বসে রইলাম। রবি একবার আমার কাছে চা দিতে এসেছিল, আর তখন সে বলল, আসলে ঠাকুরমশাই, আপনি যদি পলাশকে কিছু বলতেন আমার ওপর রাগারাগি করতো, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারবে কি? আমি তো থাকি নিচের ঘরে, ওপরের ঘরে পলাশের ঘরের কোনো পাশে কি কোনো ঘরের ব্যবস্থা করতে পারবে? ও আবার এমন কি? আমি অবশ্যই করে দেব। এইদিকে খাওয়া দাওয়া করে শুতে শুতে 10টা বেজে যায়। তখন অবধি পলাশ এসে উপস্থিত হয়নি। খাওয়া দাওয়া করে আমি ঘরে বসে তন্ত্র ধ্যান করছিলাম। আমি কদিন ধরে তখন অভ্যাস করছিলাম যোগিনী আহ্বানের। ধ্যানের মাধ্যমে আমি যোগিনী আমন্ত্রণ করতে পারবো। কদিন পরই ছিল পূর্ণিমা। তোমাদের বলে রাখি, পূর্ণিমার দিন যোগিনী আহ্বান করার ক্রিয়া করা হয়। তার আগে ধ্যান করে যোগ সাধনার মাধ্যমে ওনাকে
সন্তুষ্ট করা হয়। হঠাৎ আমি শুনতে পাই একটা হাসির আওয়াজ, কোনো মহিলা আনন্দের সাথে হাসছে। সবই ঠিক আছে, কিন্তু ও কেন এসেছে? ও যদি এখানে থাকে আমি তো আমার কাজ করতে পারবো না। আমার হাতে বেশি সময় নেই। উনি সব কিছু জানতে পেরে গেলে সমস্ত পরিশ্রম বৃথা। উনি চলে যাবেন কয়েকদিনের মধ্যেই। তুমি আজকের মধ্যেই কাজটা করে ফেলো। তুমি হয়তো জানো না, তোমার স্ত্রী ওনাকে আহ্বান করেছে। আর সব থেকে বড় কথা, উনি এখন আমাদের ঘরের পাশেই রয়েছেন। আমাদের সমস্ত কথাও হয়তো শুনতে পাচ্ছেন। আমি দেরি করবো না। আমি চমকে উঠলাম। এ এমন কি শক্তি যে আমার সমস্ত কিছুই বুঝতে পারছে? আমি আজকে আসি, বেশিক্ষণ থাকলে আমার বিপদ। তখনই আমি ঘর থেকে বেরিয়ে পলাশের ঘরের কাছে উপস্থিত হয়েছি। খুব জোরে দরজাটা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ঘরের ভেতরে দেখতে পাই এক অতীব সুন্দরী নারী মূর্তি। হঠাৎ করে সেই নারী মূর্তি এক বয়স্ক বৃদ্ধায় পরিণত হয়, আর তা দেখে চমকে ওঠে পলাশ। সে বৃদ্ধা তীক্ষ্ণ নখ দিয়ে পলাশের মুখে একটা জোরে আঘাত করে। মুখ থেকে রক্ত বেরোতে থাকে পলাশে। খিলখিল করে হেসে ওঠে সেই মহিলা। সেই হাসি প্রথম দিন যখন আমি এ বাড়িতে এসেছিলাম, এই হাসিটাই আমি শুনেছিলাম। তারপরই অদৃশ্য হয়ে যায়। পলাশ মুখে হাত দিয়ে বসে পড়ে। আপনি আপনি এখানে? আপনি তো নিচে থাকেন। আর আমার স্ত্রী আপনাকে ডেকেছে। কি কি ছিল ওটা? আমি জানি না, আমি কিছু জানি না। পলাশ, আমি তোমাকে কথা বলতে শুনেছি ওর সাথে। তুমি ওকে বলছিলে আজকের মধ্যেই কাজটা সারতে হবে। কি কাজ সারার কথা বলছো? আমার কথা শুনে পলাশ চমকে যায়। না মানে আসলে হঠাৎ করে এক অদ্ভুত চিৎকারে পলাশ আর আমি চমকে উঠি। আওয়াজ লক্ষ্য করে আমি আর পলাশ দৌড়ে চলে আসি অরুণিমা দেবীর ঘরে। অরুণিমা দেবীর ঘর থেকেই আওয়াজটা ভেসে আসছিল। আমরা ঘরে প্রবেশ করতেই দেখি একটা কালো ভয়ঙ্কর দেখতে স্বচ্ছ ছায়া অরুণিমা দেবীর বুকের ওপরে বসে অরুণিমা দেবীর গলা টিপে ধরেছে। আর অরুণিমা দেবী ভয়ে চিৎকার করার চেষ্টা করছে, হাত পা ছুটছে। দম বন্ধ হয়ে যাচ্ছে অরুণিমা দেবী, চোখ উল্টে গেছে। এটা কি হচ্ছে? চলে যা এখান থেকে। আমার কাছে বাধা দিবি না। চলে যা। আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যাই। তারপরে হঠাৎ করে আমি মন্ত্র বলতে শুরু করি। আমার মন্ত্র বলার জোরেই সেই পৈশাচিক শক্তি বাতাসে মিলিয়ে যেতে শুরু করে। আমার পিছনে দাঁড়িয়ে ছিল পলাশ। সে ভয় পেয়েছিল ভীষণ রকমের। আর তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। সেই ধোঁয়া হঠাৎ করে মিলিয়ে গিয়ে পলাশের কাছে এসে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর পলাশের গলাটা শক্ত করে টিপে ধরে। শূন্যে নিয়ে তুলে ধরে পলাশকে। পলাশ চটপট করতে থাকে, দম বন্ধ হয়ে যায় তার। আমাকে ছাড়ো, ছাড়ো, আমাকে ছাড়ো, ছেড়ে দাও। আমাকে কেন মারছো? তোমাকে আমাকে মারতে বলিনি। বাঁচাও, আমাকে বাঁচাও ঠাকুর মশাই। আমি আমার লক্ষ্যে পূরণ হতে না পারলে তোকে শেষ করে দেব। তুই আমাকে আহ্বান করেছিলিস, আমি তোকে শেষ করে দেব তোকে। পলাশ চিৎকার করতে থাকে। ব্যথায় যন্ত্রণায় চোখ বেরিয়ে আসে, জিভ বেরিয়ে আসে, ছটফট করতে থাকে। আমি আবারও চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলাম। সেই মন্ত্রের জোরে সঙ্গে সঙ্গে সেই পৈশাচিক শক্তি অদৃশ্য হয়ে যায় চিৎকার করে। ওইদিকে চিৎকার চেঁচামেচিতে করবি ততক্ষণে চলে এসেছে। পলাশ মাটিতে লুটিয়ে পড়েছিল। তাকে ধরে আমি চেয়ারে বসালাম। জল খেয়ে কিছুটা ধাতস্থ হলো। করবীও তার শাশুড়ি মাকে সেবা যত্ন করতেই ব্যস্ত হয়ে পড়ল। সকলেই যখন ঘরে উপস্থিত ছিল,
তখন আমি পলাশকে প্রশ্ন করলাম। কি ব্যাপার পলাশ, তুমি কেন যক্ষিণীকে আমন্ত্রণ করেছিলে? আমার মুখ থেকে এই কথা শুনে পলাশ চমকে যায় আর আমার দিকে তাকায়। ও চুপ করে ওখানেই বসে থাকে। ততক্ষণে অরুণিমা দেবীও কিছুটা সুস্থ অনুভব করেই বলল, কি বলছো? আমার ছেলে কেন আমন্ত্রণ করতে যাবে? পলাশ, চুপ করে থেকো না, সত্যি করে বলো কি হয়েছে। পলাশ বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরে বলে, আসলে আমি আমন্ত্রণ করেছিলাম। কিন্তু কেন পলাশ, কেন? তুমি জানো না কেন? আমি অপ্রস্তুতের মধ্যে পড়ে যাই। একে অপরকে কোনো কারণে দোষারোপ করা চলছে। পলাশ, তুমি কেন করেছিলে? আর এই বিদ্যা তুমি কোথা থেকে শিখেছো? আসলে ঠাকুরমশাই, 1 বছর আগে আমি আপনার মতোই তান্ত্রিকের এক সান্নিধ্য পাই। তার আগে থেকেই আমার মনটা ভীষণ বিচলিত ছিল। আমাকে দেখেই উনি বুঝতে পারেন এবং আমাকে জিজ্ঞাসা করেন। আমিও তাকেই সব কথা সাধারণভাবেই বলি। আমি এও বলি যে আমি প্রতিশোধ নিতে চাই। তাই আমাকে যক্ষিণী বিদ্যা এবং যক্ষিণীকে আহ্বান করার জন্য তিনিই বলেন। সেই মতোই আমি শ্মশানে গিয়ে যক্ষিণীর সাধনা করি। উনি আমাকে যা যা করতে বলেছিলেন আমি নিষ্ঠার সাথে তাই করেছি। আমার ডাকে যক্ষিণী সাড়া দিয়েছেন। ঠাকুরমশাই, আমি সব সাধনা করেছিলাম। তারপরে যখন এর সাথে আমাকে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছিল, আমি প্রতিশোধের নেশায় এতটাই মত্ত ছিলাম যে আমি তাও করি। প্রত্যেক রাতে আমার কাছে যক্ষিণী আসতো। তাই আমি করবীর কাছ থেকে দূরত্ব বজায় রাখি। যদি আমি কোনোদিনও আমার স্ত্রীর সাথে থাকতাম, রাতের বেলায় এসে কোমল কণ্ঠে আমাকে ডেকে নিয়ে চলে যেত। এইভাবেই চলতে থাকে কিছুদিন। তারপর আস্তে আস্তে যক্ষিণী নিজের কাজ করতে শুরু করে। বাবাকে যক্ষিণী মেরেছিল। আমি তাকে আদেশ দিয়েছিলাম, আর আজকে মাকে মারার আদেশটাও আমিই দিয়েছিলাম। আমি কিছু বলার আগে লক্ষ্য করি অরুণিমা দেবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছে। কিন্তু কেন পলাশ, কেন? কারণ আছে ঠাকুর মশাই, অনেক বড় কারণ আছে। আপনি বুঝবেন না। তুমি বুঝতে পারছো না পলাশ, তুমি ধ্বংসলীলাতে মেতে উঠেছো। ওই যক্ষিণী তোমাকে ছাড়বে না। যক্ষিণীকে এখান থেকে পিশাচ লোকে পাঠাতে হবে, নয়তো অনেক বড় অনর্থ হয়ে যাবে। তোমার পরিবারের ওপরে, তোমার ছেলের ওপরে, কাউকে সে ছাড়বে না। আমাকে সবটা বলো। এমন সময় কান্না ভেজা গলায় অরুণিমা দেবী বলে উঠল, আমি বুঝতে পেরেছি, আমি পুরোটা বুঝতে পেরেছি। কিন্তু ও যেটা ভাবছে সেটা নয়। কিন্তু আমি জানি না ও কি করে জানলো। হেয়ালি না করে আমাকে সম্পূর্ণটা বলুন। আমি বলছি, আমার দিদি বৃন্দাবতী, আর পলাশ আমার দিদির ছেলে। আর হ্যাঁ, তুমি আমার মাকে মেরেছিলে শুধুমাত্র বাবাকে পাবে বলে, তাই তো? না, এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল খোকা। তুই ভুল বুঝেছিস। আমি বলছি, তোর বাবার সাথে আমার ছোটবেলা থেকেই একটা ভালোবাসার সম্পর্ক ছিল। তোর বাবা আমাদের বাড়িতে আমাদের 2 বোনকে পড়াতে আসতেন। আমাদের 2 বোনের মধ্যে আমাদের খুব মিল ছিল। দিদি জানতো আমি স্যারকে ভালোবাসি। মাঝে মাঝে চিঠি আমার দিদির মারফত দেওয়া নেওয়া করতাম। একদিন সন্ধ্যাবেলায় আমি আমার দিদিকেই বলি চিঠিটা দিয়ে আসতে। সেই মতো বৃন্দাদি চিঠি নিয়ে চলে যায় স্যারের বাড়িতে। বিকেলবেলা গেছিল আমার দিদি, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার দরুন ওখানে আটকে যায়। বাড়ি ফিরে আসতে পারেনি। এদিকে তোর দাদু দিদা আমাকে জিজ্ঞেস করে দিদি কোথায় গেছে। আমাকে কয়েক ঘা মারে। আমি ভয়ে বলে দিই স্যারের বাড়ি গেছে। সবাই মিলে যখন স্যারের বাড়ি যায়, তখন নাকি সকলে দেখেছিল স্যার আর দিদি একে অপরকে। আমি আর বলতে পারবো না। গ্রামবাসীরা সকলে ভুল বোঝে, আর তারপরের দিনই আমার দিদির সাথে স্যারের বিয়ে দিয়ে দেয়। আমি কিছুই করতে পারি না, স্যারও কিছু করতে পারেন না, আর দিদিও কিচ্ছু করতে পারে না। তবে পরে আমাকে দিদি বলেছিল, তুই ভুল ভাবছিস বোন, আমি এমন কিছুই করিনি, বিশ্বাস কর। তুই তো জানিস আসলে সেদিন রাতে ঝড় বৃষ্টির কারণে
আমি আসতে পারি না। আমি স্যারকে বলি যে আমাকে একটু এগিয়ে দিয়ে আসতে। আমরা বেরোতেই যাচ্ছিলাম, এমন সময় জোরে একটা বিদ্যুৎ চমকায়। বিদ্যুৎ যখন কাছে চমকানোর জন্য আমি ভয়ে স্যারকে জড়িয়ে ধরি। আর ঠিক সেই সময় বাবা, কাকা আর জ্যাঠা ঘরে প্রবেশ করে। আর এই সব দেখে তারা ভুল বোঝে আমাদেরকে। আর তারপরের দিনই লোকের কাছে মান সম্মানের ভয়ে দুজনে বিয়ে দিয়ে দেয়। তারপর দুজনেই শান্তিতেই থাকতে শুরু করে। আমিও আস্তে আস্তে সব কিছু ভুলে যাই। কিন্তু যখন তুই হলি তার কিছু বছর পর আস্তে আস্তে দিদি খুবই অসুস্থ হতে থাকে। এই সময় দিদিকে বাঁচানোর জন্য সব কিছু করা হয়েছে, ডাক্তার, বদ্যি, কবিরাজি, টুকটাক। কিন্তু একসময় দিদি মারা যায়। আর দিদি যখন মারা গেছিল তখন তোর বয়স ছিল মাত্র 5 বছর। তোকে মানুষ করার একটা দায়িত্ব এসে পড়ে আমার উপরে। আর বাড়ির বড়রা মিলে আমার সাথে তোর বাবার বিয়ে দিয়ে দেয়। দেরি করে হলেও একে অপরকে আমরা পেয়েছিলাম। আর তারপর থেকেই আমরা একে অপরের সাথে সুখে শান্তিতে তোকে নিয়ে বসবাস করি। আমি কেন মারতে যাব? তুই ভুল শুনেছিস। আমার যদি আমার দিদির উপরে রাগ থাকতো, সেই রাগ তোর উপরেও করতাম। কিন্তু কখনো দেখেছিস তোর সাথে খারাপ ব্যবহার করতে? সত্যি করে বলতো খোকা, যদি আমার সন্তান হতো, তোর প্রতি যদি ভালোবাসা কমে যেত, তাই জন্য আমি কখনো সন্তান নিইনি। আমার কখনো দিদির উপরে রাগ ছিল না, কখনো তোর উপরেও কোনো রাগ ছিল না। আমার মনে হয় তুই আমার আর তোর বাবার কোনো কথা শুনে আমাদের ভুল বুঝেছিস। আর ভুল বুঝে খোকা, তুই কত বড় ভুল করে ফেলেছিস তুই নিজেও জানিস না। এই বলে অরুণিমা দেবী আবারও কান্না করতে থাকে। পলাশও কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। হায় 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 হায়, এত বড় ভুল আমি কি করে ফেললাম? আমি আমার বাবাকে হত্যা করলাম, আমার মৃত্যু হয়ে যাওয়া উচিত। এই বলেই পলাশ মেঝেতে জোরে জোরে মাথা টুকতে শুরু করে। তার মাথার এক পাশ ফেটে রক্তও বেরিয়ে আসে। এ তুমি কি করছো পলাশ? তুমি শান্ত হও, শান্ত হও। খোকা খোকা, তুই যদি এখন কিছু করিস, তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বল? কে আছে আমার? বাদ দে, যা হয়েছে ভুলে যা বাবা। এখন ওই পিশাচ থেকে বাঁচার উপায় খুঁজে বার করতে হবে আমাদের। সব দেখে নিয়েছো তো, একটাও নেই। একটা উপায় আছে মা, আগামী পূর্ণিমাতেই করতে হবে। ততদিন আপনাদের সাবধানে থাকতে হবে। আমি আপনাদের একটা করে কবচ দিচ্ছি, সেটা ধারণ করবেন। এই কদিনে সেই কবচ মোটেই খুলবেন না। যেই বলুক না কেন, সেই কবচ কখনোই খুলবেন না, কেমন? আমি সকলকে একটা করে কবচ দিই, সকলে ধারণ করে। এরপর থেকে কয়েকটা দিন আমি সেখানেই থাকি। আমি নিজে ওই যক্ষিণীকে দেখেছি, কখনো বয়স্ক বৃদ্ধ রূপে, কখনো অতীব সুন্দরী রমণী রূপে। ঘরের চারিদিকে ঘুরে বেড়ায়, হাত নেড়ে অনেকবার ডেকেছে, কিন্তু কখনোই আমি সেই ডাকে সাড়া দিইনি। আমি তখন চোখ বন্ধ করে যোগিনীকে আহ্বান করার জন্য ধ্যানে বসতাম। দেখতে দেখতে সেই পূর্ণিমার দিন চলে এলো। আমি সেদিন সারাদিন খাদ্য গ্রহণ না করে একদম নিষ্ঠার সাথে রাত্রেবেলা বসলাম যোগিনীকে আহ্বান করার জন্য। সকলকে আমি বলে রেখেছিলাম যাতে কেউ ঘরের বাইরে পা না রাখে, যেই ডাকুক না কেন। তবুও আমি সাবধানবশত ঘরটা লবণ দিয়ে গণ্ডি কেটে দিই, যাতে ঘরের ভেতরে কোনো শক্তি প্রবেশ করতে না পারে। চোখ বন্ধ করে একাগ্র চিত্তে আমি যোগিনীকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎই আমি শুনতে পাই এক নুপুরের শব্দ। চোখ খুলে তাকিয়ে দেখি এক আলোক জ্যোতি সেখান থেকে বেরিয়ে আসছে। সাদা শাড়ি পরিহিতা এক অপরূপ সুন্দরী দেবী যোগিনী। যোগিনী মা কালীর এক রূপ, মা কালীর সাথেই উনি থাকেন। কি হয়েছে তারানাথ? এত বিচলিত কেন তুমি? আমাকে আমন্ত্রণ জানানোর কারণ? ততক্ষণে সেখানে যক্ষিণী এসে উপস্থিত হয়েছে। আমি বুঝতে পেরেছি, যক্ষিণীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কারুর প্রাণ না নিয়ে তো ছাড়বে না তারানাথ। তবে কোনো চিন্তা নেই, আমি সবাইকে রক্ষা করব।
ওইদিকে বারবার যক্ষিণী ঘরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু যোগিনীর শক্তির কাছে সে টিকতে পারছে না। ঘরের প্রবেশদ্বার আঁকড়ে দাঁড়িয়ে থাকে যোগিনী। চলে যাও এখান থেকে। না, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি তার প্রাণ না নিয়ে যাব না। আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম যতক্ষণ না যোগিনী কারোর প্রাণ নেবে নিজেকে শান্ত করবে না, তাই আমি আগে থেকে নিয়ে আসা একটা ছাগল গাছের সাথে বাঁধলাম। বাড়ির বাইরেই আমি সেটা রেখেছিলাম। এদিকে ততক্ষণে যক্ষিণী আরো উগ্ররূপ ধারণ করেছে। শান্ত হও, তুমি শান্ত হও, তুমি তুমি এর প্রাণ নাও আর শান্ত হও। যক্ষিণী সঙ্গে সঙ্গে পিছন ঘুরে তাকায় আর চোখ পড়ে সেই ছাগলের দিকে। দ্রুত এগিয়ে যায় ছাগলের দিকে আর ছাগলটাকে শক্ত করে ধরে ধর থেকে টেনে মাথাটাকে ছিঁড়ে দেয়। তারপরে তার রক্ত খেয়ে নিজের পিপাসা মেটায়। আশীর্বাদ করি তারানাথ, তুমি আরো বড় হও, শান্ত হও। যোগিনী, চলো আমার সাথে, চলো। যক্ষিণী তখনও সেই রক্ত খেতে ব্যস্ত। আস্তে আস্তে যোগিনী এগিয়ে আসে। যক্ষিণীকে স্পর্শ করে যখনই, তখনই কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে যায় সে। আস্তে আস্তে যোগিনীও অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালবেলা আমি অরুণিমা দেবীর কাছে বিদায় জানাতে গেলে দেখি পলাশ সেখানে বসে রয়েছে। মা, আমাকে ক্ষমা করো, তোমাদেরকে ভুল বোঝার জন্য এত বড় ভুল করে ফেলেছি। উফ, আমাকে ক্ষমা করো। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। খোকা, যা হওয়ার হয়ে গেছে, বাদ দে। তোকে শাস্তি দিলে আমি শান্তি পাবো না, বৌমা শান্তি পাবে না, তোর ছোট্ট বাচ্চাটাও পিতাহারা হয়ে পড়বে। আমি চাই না সেটা। আর কখনো এমন ভুল করিস না খোকা। আমি আসি তাহলে। আমাকে দেখে পলাশ এগিয়ে আসে, আমাকে প্রণাম করে। ক্ষমা করবেন ঠাকুর মশাই, আমি এমন একটা কিছু করে ফেলেছিলাম যা সত্যি কোনো ক্ষমা হয় না। তবুও যদি... দেখো পলাশ, এই জিনিসগুলো যেমন ভালো তেমনই খারাপ। সব জিনিসেরই ভালো খারাপ দিক আছে, তোমাকে মাথায় রাখতে হবে, বুঝলে? আরে না জেনে শুনে এগুলো করাটা উচিত নয়। ধরো যদি আজকে আমি না আসতাম তাহলে তোমাকে ওই যক্ষিণী নিয়ে যেত, সঙ্গে তোমার পরিবারটাও শেষ হয়ে যেত। আমার কথা শুনে পলাশ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর এমন ভুল করবে না তো কোনোদিনও। তারপর আমি অনুমতি নিয়ে সেখান থেকে চলে আসি। আচ্ছা ঠাকুরমশাই, অরুণিমা দেবী কি সব কিছু মেনে নিতে পারলো? অরুণিমা দেবীর একটা আশ্চর্য ক্ষমতা আছে। প্রথমে নিজের প্রেমিকাকে জামাইবাবু হতে দেখেছে, সেটাও মেনে নিয়েছে। তারপর আবারও যখন তাকে পেয়েছে তার সাথে সম্মানপূর্বক সংসার করেছে, নিজের দিদির ছেলেকে আঁকড়ে বড়ও করেছে। ছেলের ভুল হতে সেটাও ক্ষমাও করে দিয়েছে। জানো তো, মেয়েদের একটা ভালো মন আছে, তবে সব মেয়েদের হয়তো নয়, কিন্তু অরুণিমা দেবীর মনটা সত্যি। আর একটা কথাতেই তো আছে, মায়েরা সব পারে। ছোটবেলা থেকেই আমাদের মায়েরা আমাদের অনেক ছোট ছোট ভুল চাপা দিত। এখানে সেটাই হয়েছে অরুণিমা দেবীর কাছে। তার ছেলে এখনো তার ওই ছোট্ট খোকাই রয়ে গিয়েছে, নিজের বুকে পাথর চাপা দিয়ে সব মেনে নিয়েছে। আমার আজকে সেরকম করে আসার ইচ্ছা মোটেই ছিল না, কিন্তু যদি না আসতাম তাহলে এই গল্পটা তো শোনাই হতো না। দেখলে তো বন্ধু, এই জন্যই বললাম চলো ঠাকুরমশাই বাড়িতে যাই। কিন্তু আজকে উঠি ঠাকুরমশাই, আবারও পরে আসবো। এরপর আমরা উঠে পড়ি আর বাড়ির দিকে যাত্রা শুরু করি। কিন্তু ঠাকুর মশাইয়ের মুখে শোনা এই গল্প আমাদের মনে আজ কেটে যায়। জানি না কবে আবার ঠাকুর মশাইয়ের কাছে আসতে পারবো, কিন্তু সেই দিনটার অপেক্ষাতেই আমরা রইলাম।
কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।